দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি আমি ফারহাদ আসনিম। 2024 সালের 4 আগস্ট শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল দেশ। ঠিক আগের দিন কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হয়ে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঘোষণা করা হয় 4 আগস্ট থেকেই সারা দেশে অসহযোগ আন্দোলনের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি ঘিরে সারা দেশে সংঘাত, সংঘর্ষ, গুলি, ধাওয়া, পাল্টা ধাওয়ায় অন্তত 93 জনের প্রাণ যায়। 2024 সালের জুলাইয়ের শুরু থেকেই শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে আন্দোলন করতে থাকে। এই আন্দোলন 9 দফার দাবি থেকে সরকার পতনের এক দফায় রূপ নেয়। 3রা আগস্ট আন্দোলনের 34তম দিনে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র জনতার ব্যানারে অংশ নেয় হাজার হাজার মানুষ। সেখান থেকেই সরকারের পদত্যাগের এক দফা দাবিতে 4 আগস্ট থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ঘোষণা আসে। 4 আগস্ট সকাল থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত কর্মসূচির প্রভাব দেখা যায় রাজধানীর সড়কে। ওই দিন স্বাভাবিকের চেয়েও যানবাহন ছিল কম। সকাল থেকেই রাজধানীর শাহবাগে জড়ো হয় ছাত্র জনতা। সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে সংঘর্ষ হয়, ঘটে হতাহতের ঘটনা। বাংলা মোটরে আওয়ামী লীগ ও দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং পুলিশের সাথে ছাত্র জনতার সংঘর্ষ বাধে। শাহবাগ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে বিক্ষোভকারীরা অবস্থান নেয়ার পর কারওয়ান বাজার থেকে আওয়ামী লীগের একটি মিছিল সেদিকে যায়। তারপর বাংলা মোটরে শুরু হয় সংঘর্ষ। তখন বিক্ষোভকারীদের দিকে গুলি ছুটতে দেখা যায়। শুধু শাহবাগ বাংলা মোটর নয়, রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানেই চলে সংঘর্ষ। এর পরিণতি গড়ায় 93 জনের প্রাণহানি আর শত শত আহতে। সন্ধ্যা 6টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঢাকাসহ সব বিভাগীয় শহর, সিটি কর্পোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা শহর এবং উপজেলা সদরে কারফিউ জারি করা হয়। এদিন রাতেই মার্চ টু ঢাকা কর্মসূচির দিন এগিয়ে মঙ্গলবারের বদলে 5ই আগস্ট সোমবার এ কর্মসূচি পালনের ঘোষণা আসে। সারা দেশ থেকে আন্দোলনকারীদের ঢাকায় আসার আহ্বান জানানো হয়। এদিন ছাত্র জনতা শাহবাগ ও জাতীয় শহীদ মিনার সহ রাজধানীর বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে প্রতিরোধ গড়ে তুলে অবস্থান নেয় বলে জানান শিক্ষার্থীরা। লাশের মিছিল যে হয়েছিল, 4টা লাশের যে মিছিল, ঐতিহাসিক সেই মিছিলটা আমাদের সামনে আসলো। তখন আমরা মিছিলের সাথে অংশগ্রহণ করি। যখন মিছিলে অংশগ্রহণ করার পর যখন নাকি আমরা শাহবাগ থানার সামনে যাই, তখন শাহবাগ থানা থেকে আবার আমাদের উপরে গুলি চালানো হলো। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা। বাড়তি শুল্ক 20% নেমে আসায় সাময়িক স্বস্তি মিললেও উদ্যোক্তাদের শঙ্কা এখনও কাটেনি। রপ্তানিকারকরা বলছেন, প্রতিযোগী দেশ ভারত ও চীনে তাদের বর্তমান শুল্ক হার আরও কমিয়ে আনলে বিপাকে পড়বে বাংলাদেশ। আর নতুন করে শুল্ক না কমলেও যুক্তরাষ্ট্রের বাজারে পণ্যের দাম বাড়লে পোশাকের ক্রয়াদেশ কমার শঙ্কা তো আছেই। এজন্য আত্মতুষ্টিতে না ভুগে সরকারকে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাওয়ার তাগিদ তাদের। বাংলাদেশি পণ্যের উপর 20% বাড়তি শুল্ক আরোপ করায় যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানিতে এখন শুল্ক ছাড়ালো 35%। প্রতিযোগী দেশগুলোর তুলনায় এ শুল্ক হার কাছাকাছি হওয়ায় অনেকে স্বস্তি প্রকাশ করলেও নিশ্চিন্ত হতে পারছেন না মার্কিন বাজারে পোশাক রপ্তানিকারকরা। আমরা কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছি, কিন্তু এখানে আত্মতুষ্টির কোনো আমাদের সুযোগ নাই। এই কারণে চীনের সাথে আমেরিকা যে একেবারে সমঝোতা করবে না, এটি কিন্তু এখনো বলা যাচ্ছে না। কাজেই তাদের যদি 30% থেকে 20% চলে আসে, তাহলে কিন্তু আমরা একটি চাপের মুখে পড়ব। সিমিলারলি ভারতের 25%, কিন্তু ভারত কিন্তু নেগোসিয়েশন চালিয়ে যাচ্ছে। যে কোনো সময় কিন্তু এই 25% থেকে 20% এবং 20%-এর কমও হতে পারে, আমরা শুনছি 15% হতে পারে। ব্যবসায়ীরা বলছেন, নতুন করে শুল্ক হার যদি পরিবর্তন নাও হয়, তাতেও আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের বাজারে পণ্যের দাম বাড়বে প্রায় 5 থেকে 10%। এতে করে শঙ্কা আছে 20% পর্যন্ত চাহিদা কমার। আর তাহলে উদ্যোক্তাদের শঙ্কা, ক্রয়াদেশ কমবে বাংলাদেশি পোশাকেরও। মূল্যস্ফীতি বাড়বে, কিছুটা তো বাড়বে। সেই বাড়তির দামের কারণে হয়তোবা কোথাও কিছুটা সেল কমবে। সেল কমলে আমাদের কিছু অর্ডার কমতে পারে, যেগুলো আমরা আশঙ্কা করছি। আর তাই বাড়তি শুল্ক 20% নামিয়ে এনে আত্মতুষ্টি না হয়ে সরকারকে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাওয়ার তাগিদ দিচ্ছেন
উদ্যোক্তারা। সেই সঙ্গে দাবি বন্দর, জ্বালানি ও রাজস্ব বিভাগ সহ অভ্যন্তরীণ সব বাধা দূর করার উদ্যোগ নিক সরকার। ইন্টারনাল যে ফ্যাক্টরগুলো আছে, জ্বালানি, গ্যাস, বিদ্যুৎ, ব্যাংকিং খরচ, আমাদের লজিস্টিক, ইনফ্রাস্ট্রাকচার, এগুলো তো আমাদেরকে আসলে শক্ত হতে হবে। প্রোডাক্টিভিটি থেকে শুরু করে সব ক্ষেত্রে এমন ভাবে আমাদেরকে আগাতে হবে যেখানে আমরা অন্যদের ক্ষেত্রে এই জায়গাটাতে যাতে আমরা পিছিয়ে না পড়ি। শিল্প উদ্যোক্তারা বলছেন, যুক্তরাষ্ট্রের বাজারে টিকে থাকতে দ্রুত রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনা দরকার, আর এর জন্য গবেষণা ও উদ্ভাবনে সরাসরি সরকারি সহায়তা চান তারা। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। বিনামূল্যের পাঠ্য বই নিয়ে ছাপাখানার কাছে যেন জিম্মি হয়েই আছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না মানহীন বই। গত বছরও বিতরণ করা হয় ৭৭টি প্রকাশনীর প্রায় ১৬ লাখ মানহীন বই। চিহ্নিত হয়েছে। এনসিটিবি বলছে, অনিয়ম করলেও তাদের কাছেই ছাপাতে হচ্ছে পাঠ্য বই। শিক্ষা গবেষকরা বলছেন, ছাপা প্রক্রিয়ায় পরিবর্তন আনতে না পারলে এই জিম্মি দশা থেকে মুক্তি মিলবে না। জুলাই গণ অভ্যুত্থানের পর গত বছর অনেকটা তড়িঘড়ি করেই ছাপাতে হয় বিনামূল্যের পাঠ্য বই। তাই জানুয়ারির শুরুতে তো নয়, নতুন বই হাতে পেতে লেগে গেছে আরও অন্তত ৪ মাস। তবে বইয়ের মান নিয়ে ছাড় না দেওয়ার কথা বললেও বাস্তবতা ভিন্ন। গত বছরও মানহীন বই দিয়েছে ৭৭টি প্রতিষ্ঠান। এর মধ্যে প্রাথমিকে ৪৮টি ছাপাখানা এবং মাধ্যমিকে ২৯টি ছাপাখানা দিয়েছে মানহীন বই। চিহ্নিত হওয়া মানহীন এমন বইয়ের সংখ্যা প্রায় ১৬ লাখ। মানহীন বই দেয়া প্রকাশকদের এরই মধ্যে চিঠি দিয়েছে এনসিটিবি। নিয়ম না মানলে অর্থদণ্ড। যে সকল প্রেসের এগেনস্টে মানহীন বই দেওয়া হয়েছে তাদেরকে আমরা শোকজ করেছি। রিপ্লেস করার কথা বলা হয়েছে, 15 দিনের মধ্যে রিপ্লেস করবে। যদি রিপ্লেস না করতে পারে তাহলে তাদের যে অর্থ জমা আছে এনসিটিবিতে সেই অর্থটা কর্তন করে নেওয়া হবে। তার মানে এই পানিশমেন্টের আওতায় তাদেরকে আনা হবে। এনসিটিবি বলছে, ঘুরে ফিরে এসব প্রকাশনীর কাছেই ছাপাতে হচ্ছে পাঠ্য বই। প্রিন্টিংয়ের ইকোসিস্টেমে বাংলাদেশে 116টা প্রেস আমাদের সর্বোচ্চ পার্টিসিপেট করে। তার মানে এরাই ঘুরে ফিরে কাজগুলি করতে থাকে আর কি। শিক্ষা গবেষকরা বলছেন, প্রকাশকদের এই চক্রের কাছে জিম্মি হয়ে আছে বই ছাপানো কার্যক্রম। অশুভ চক্রের হাতে আমাদের এই এনসিটিভি যে পাঠ্যপুস্তক ছাপানোর যে প্রক্রিয়াটি দীর্ঘদিন ধরে, মানে প্রত্যেক বছর একই সমস্যা তৈরি হয় এবং একইভাবে বলা হয় যে ভবিষ্যতে আমরা স্টেপ নেব, ভবিষ্যতে কখনোই আর আমরা কোনো পদক্ষেপ দেখতে পাই না। বন্ধ হওয়া অত্যন্ত জরুরি, না হলে আমাদের রাষ্ট্রের যে হাজার হাজার কোটি টাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা প্রতি বছরই হবে, ভবিষ্যতেও হবে। চলতি বছর বইয়ের মান নিয়ন্ত্রণে আরও বেশি নজরদারির কথা বলছে এনসিটিবি। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।